হ্যালো স্টুডেন্টস, সাম বেসিক কনসেপ্ট ক্লাস 11 এর প্রথম চ্যাপ্টার। তো এই চ্যাপ্টারে অনেক স্টুডেন্টদেরই অনেক অসুবিধা হয়, অনেক নিউমেরিক্যালস আছে, এই নিউমেরিক্যালসগুলো কিছু বুঝতে অসুবিধা হয়। আজকে আমরা খুব সহজে এই লসগুলো তো পড়বই, তার সঙ্গে সঙ্গে বিভিন্ন নিউমেরিক্যালস করে আমাদের গ্রিপকে আরও স্ট্রং বানাবো। সুতরাং এই চ্যাপ্টারটা এতটাই ইম্পর্টেন্ট যেটা তোমাকে 12-এ গিয়ে ফার্স্ট চ্যাপ্টারের অনেকটা কমপ্লিট করতে হেল্প করবে। সাম বেসিক কনসেপ্ট প্রথম কথা দাঁড়িয়ে রয়েছে 5টা লয়ের ওপর। এই 5টা ল, এই 5 লস আমাদের তৈরি করে কি, এলিমেন্টকে কম্বাইন করতে হেল্প করে। সেই এলিমেন্ট সেম হতে পারে, আবার ডিফারেন্টও হতে পারে। তো এলিমেন্ট যখন বন্ড করে বা কম্বাইন করে কি তৈরি করে, একটা স্টেবল কম্পাউন্ড তৈরি করে। এই স্টেবল কম্পাউন্ডের জন্যই আমরা এই রিঅ্যাকশনসগুলো করে থাকি বা জেনারেলি হয়। তো এই 5 লজের মধ্যে প্রথম যে লটা, সেটা আমরা সবাই জানি যে ল অফ কনজারভেশন অফ মাস। এই লতে কি বলে দেওয়া হয়েছে, এই লতে বলেছে মাস নাইদার বি ক্রিয়েটেড নর বি ডিস্ট্রয়েড, ইট ট্রান্সফার ওয়ান ফর্ম টু অ্যানাদার ফর্ম। তাহলে সেটা এনার্জির ক্ষেত্রেও তাই, এনার্জি নাইদার বি ক্রিয়েটেড নর বি ডিস্ট্রয়েড, ইট ট্রান্সফার ওয়ান ফর্ম টু অ্যানাদার ফর্ম। তো মাসের রেসপেক্টে যেহেতু এখানে বলেছে, তো আমরা এনার্জির জায়গায় সেখানে আমরা মাসটা লাগাবো। ধরে নিলাম এ প্লাস বি তৈরি করছে কি, এবি। তো এবি, এ প্লাস বি, এইটা হয়ে গেল কি হয়ে গেল, রিঅ্যাকটেন্ট সাইড, আর এটা হয়ে গেল প্রোডাক্ট সাইড। এই প্রোডাক্ট সাইডটাকে আমরা আরএইচএস বলে থাকি, রাইট হ্যান্ড সাইড, আর এটাকে আমরা লেফট হ্যান্ড সাইড বলে থাকি। এই এলএইচএস ইকুয়াল টু আরএইচএস হলেই আমরা বলতে পারবো যে ল অফ কনজারভেশন অফ মাস ফলো করছে। চলো একটা এক্সাম্পল দিয়ে দেখে নিই। ধরে নাও N2 আছে, H2 আছে, তৈরি হবে NH3। এই যে NH3 তৈরি হচ্ছে, সবার আগে এটাকে আমাকে ব্যালেন্স করতে হবে। তাহলে NH3-র আগে আমি 2 বসাবো, আর এটার আগে 3 বসালে এখানে 6টা হাইড্রোজেন, এখানে 6টা হাইড্রোজেন, এখানে 2টো নাইট্রোজেন, এখানে 2টো নাইট্রোজেন এসে যাচ্ছে। এইবার এই ব্যালেন্স করার পর এদের মাস যা হবে, তাহলে নাইট্রোজেনের ওয়েট কত, 14, তো ইন্টু 2 করলে কত আসছে, 28 গ্রাম, প্লাস এখানে হাইড্রোজেন কটা আছে, 3 2s are 6 ইন্টু 1 কলো, তাহলে কত হলো 6 গ্রাম। তাহলে 28 প্লাস 6 করলে কত হয়, টোটাল করলে হয় হচ্ছে গিয়ে 34 গ্রাম। তাহলে 28 প্লাস 6 করে আসে আমাদের 34 গ্রাম। আবার এদিকে দেখো 2 আছে NH3, তাহলে 14 প্লাস 3 ইকুয়াল টু 2 ইন্টু 17 ইকুয়াল টু 34 গ্রাম। তাহলে LHS ইকুয়াল টু RHS হলো। তো এইখানে এই দুটো মিলছে বলেই আমরা বলতে পারছি এটা ল অফ কনজারভেশন অফ মাস ফলো করছে। কিন্তু একটা বিষয় হচ্ছে গিয়ে, এটা প্রায় ধরে নাও 1780s এর কনসেপ্ট। এই কনসেপ্ট এখন চলে না। কেন চলে না? কারণ যখন মাস রিঅ্যাকট্যান্ট সাইড থেকে প্রোডাক্ট সাইডে কনভার্ট হয়, তখন কিছু মাস এনার্জি হিসাবেও বেরিয়ে যেতে পারে। তার একটা ফর্মুলা আমরা দেখেছি, E ইকুয়াল টু mc স্কোয়ার। এই মাসটা কনভার্ট হয়ে যায় কিসে, এনার্জিতে। তাই জন্য রাইট হ্যান্ড সাইড আর লেফট হ্যান্ড সাইড কখনো মিলতে নাও পারে। তো এটা একটা ড্রব্যাকস আছে। কিন্তু তখনকার সময় এই লটাকে ধরেই আমরা অনেক কনসেপ্ট করেছি। এই লটাকে ধরে এখন আমরা এর থিওরিটা বুঝলাম, এরপরে আমরা করব ম্যাথ। এই ম্যাথ করলেই আমাদের এই কনসেপ্ট আরো ক্লিয়ার হয়ে যাবে। চলো আমরা প্র্যাকটিস করব ম্যাথস। তার আগে এই জিনিসটা নোট ডাউন করে নাও। চলো দেখে নিই এবার এর অ্যাপ্লিকেশনটা, যে ল অফ কনজারভেশন মাসের কিরকম ধরনের প্রশ্ন আসতে পারে। তো প্রথম কথা, আমাকে এখানে কি কোশ্চেন দিয়েছে,
2 gram of C2H6 on complete combustion give 4.4 gram of CO2 and 4.32 gram of H2O. Show that the reaction obey the law of conservation of mass. তো সবার আগে আমাকে কম্বাসন দিয়েছে। এই কম্বাসন কথাটার মানে হচ্ছে গিয়ে কোনো অর্গানিক কম্পাউন্ড, যেমন এখানে C2H6 দেওয়া আছে, একে যদি অক্সিজেনের প্রেজেন্সে বার্ন করা হয় তাহলে দুটো প্রোডাক্ট তৈরি হয় কমপ্লিট কম্বাসনে। কি কি তৈরি হয়? প্রথম কথা তৈরি হয় CO2 আর জল তৈরি হলো হিট। এই ফর্মুলাটাই, এই রিয়াকশনটাই আমাদের বলা হয়, টোটাল রিয়াকশনকে বলা হয় কমপ্লিট কম্বাসন। তো এই রিয়াকশনটা সবার আগে আমাকে লিখে নিতে হবে, তারপর একে করতে হবে ব্যালেন্স। চলো ব্যালেন্স করি। তাহলে C2H6 আর এখানে অক্সিজেন, তাহলে এখানে 2 7 4 and 6। চলো দেখে নি, চারটে কার্বন আছে, এখানেও চারটে কার্বন। 6 to the 12, 12 means 6 to the 12, অক্সিজেন 14টা, 4 to the 8, 8 plus 6 14। তো এখানে আমাদের সবার আগে ব্যালেন্স হয়ে গেল। তো আমাকে এদের মাস কি কি বলে দেওয়া আছে? একে বলে দেওয়া আছে 2 গ্রাম, 4.4 গ্রাম অফ CO2, 4.4 গ্রাম অফ CO2, আর ওয়াটার দেওয়া আছে 4.32 গ্রাম। তো এই জায়গায় আমাকে এটার বার করতে হবে কতটা ওয়েট, এটাই হচ্ছে কি প্রশ্ন। আর তারপরে এটাকে প্লাস করি, যদি এটার সঙ্গে ইকুয়াল আসে তবে গিয়ে আমি বলতে পারবো এটা ল অফ কনজারভেশন অফ মাস ফলো করছে। চলো আগে দেখা যাক কি করা যায়। তাহলে C2H6, তাহলে C2H6 এর সবার আগে ওয়েট বার করতে হবে। তাহলে কার্বন দুটো আছে, ওয়েট কত? 12 প্লাস 6 ইন্টু 1, যেহেতু হাইড্রোজেনের ওয়েট 1, তাহলে 24 প্লাস 6 ইকুয়াল টু 30 গ্রাম। তাহলে এই C2H6 এর মোলস কত? তাহলে মোলস অফ C2H6 তাহলে কত হচ্ছে? তাহলে 2 তাহলে 2 গ্রাম গিভেন আছে, গিভেন মাস বাই গ্রাম অ্যাটমিক মাস, তাহলে কাটলে 1/15, তাহলে 0.06 মোলস আসছে। তাহলে এত মোলস C2H6 পেয়ে গেলাম। এই 2 C2H6 কত অ্যামাউন্ট অক্সিজেনের সাথে রিঅ্যাক্ট করছে? 7। তাহলে 2 C2H6 reacts with 7 amount of oxygen, তাহলে একের সাথে কত করছে? 7/2। তাহলে 0.06 মোলস এর সাথে কত করবে? তাহলে 7/2 ইন্টু 0.06, তাহলে এখানে কত হচ্ছে? 7/2 করলে 3.5 ইন্টু 0.06, 5 6 30 আর 3 এই ধরে নাও 0.2 মোলস। তাহলে আমি মোলস পেয়ে গেলাম কার? না অক্সিজেনের। অক্সিজেনের 0.2 মোলস প্রেজেন্ট আছে। এইবার আমার ফর্মুলা কি জানি? মোলস ইকুয়াল টু গিভেন মাস বাই গ্রাম অ্যাটমিক মাস, গ্রাম অ্যাটমিক মাস। তাহলে মোলস কত পেয়েছি? মোলস পেয়েছি 0.2, তাহলে গিভেন মাস আমরা তো জানি না, গ্রাম অ্যাটমিক মাস অক্সিজেন কটা আছে? দুটো আছে, তার মানে কত? 32। তাহলে গিভেন মাস এখানে তাহলে কত হয়ে যাবে? 0.2 ইন্টু 32, তাহলে 32 ইন্টু 2 করলে কত হচ্ছে? 64, তাহলে পয়েন্ট আগে বসবে, 0.64 গ্রাম। তাহলে 6.4 গ্রাম আসছে। তাহলে এটা কত? এটা হয়ে গেল 6.4 গ্রাম। তাহলে 2 গ্রাম আর 6.4 গ্রাম প্লাস করলে কত আসছে? 8.4 প্রায়। এবার এটাকে করলে কত আসছে? এটাকে করলেও প্রায় 8.4 গ্রামের অ্যাপ্রক্সিমেটলি কাছাকাছি আসছে।
তাহলে এই জায়গায় দাঁড়িয়ে আমরা বলতে পারি LHS ইকুয়াল টু RHS। এইভাবে আমাদের অঙ্কগুলো আসে। তাহলে সবার আগে আমাকে কি করতে হবে, সামারাইজ করলে C2H6 এর আগে ওয়েট বার করে মোলস বার করে নিয়েছি, কত বেরোলো 0.06 গ্রাম। তাহলে এই 0.6 গ্রাম মোলস আমার কাছে বেরিয়ে গেল। তাহলে 2 মোলস রিঅ্যাক্ট উইথ 7O2, তাহলে একের সাথে কত করবে 7/2, তাহলে 0.06 এর সাথে কত করবে 7/2 ইন্টু 0.06 করলে কত আসছে 0.2 মোলস। এই যে 0.2 মোলস বেরিয়ে গেল ইকুয়াল টু, তাহলে গিভেন মাস বাই গ্রাম অ্যাটমিক মাস, তাহলে গ্রাম অ্যাটমিক মাস, তাহলে এখানে মোলস কত দেওয়া আছে 0.2 বেরিয়ে গেছে। গিভেন মাস আমরা জানি না, 32 হচ্ছে কি অক্সিজেনের ওয়েট, তো সেখান থেকে 0.2 ইন্টু 32 করলে এখানে আসছে 6.4 গ্রাম। এই 6.4 গ্রামের সঙ্গে যদি আমি 2 মাল্টিপ্লাই করি, এই 6.4 গ্রামের সাথে যদি 2 গ্রাম প্লাস করি তাহলে 8.4 আসছে। তাহলে এটাও যদি অ্যাপ্রক্সিমেট করি তাহলে 8.4 আসছে। তাহলে এটা ল অফ কনজারভেশন অফ মাস ফলো করছে। তো সুতরাং এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট, এটা এনসিইআরটি তে তোমরা পাবে না। তো এই অঙ্ক যদি তুমি না করো তাহলে লস কি করে অ্যাপ্লাই করতে হবে সেটা তোমরা বুঝতে পারবে না। এটা নোট ডাউন করে নাও, তারপরে আমরা আসছি নেক্সট অঙ্কে। চলো আমরা নেক্সট অঙ্কটা দেখে নিই। তো এই নেক্সট অঙ্কে খুব ইম্পর্টেন্ট এই অঙ্কটা। কেন ইম্পর্টেন্ট? 0.66 গ্রাম অফ কম্পাউন্ড কন্টেনিং কার্বন অ্যান্ড হাইড্রোজেন এলিমেন্টস অন কমপ্লিট কম্বাশন উইথ O2 গেভ 2.7 গ্রাম অফ H2O অ্যান্ড 1.32 গ্রাম অফ CO2। এবার এই জিনিসটাকে ফলো কি করতে হবে না, কনজারভেশন অফ মাস ফলো করছে কিনা সেটা আমাকে প্রুফ করতে হবে। তো এই অঙ্কগুলোর সবার আগে আমাকে কি করতে বলেছি, ব্যালেন্স করতে বলেছি। চলো আমরা ব্যালেন্স করব। তো সবার আগে কম্পাউন্ড কন্টেনিং, এটা ধরে নিলাম একটা অর্গানিক কম্পাউন্ডই, কারণ কার্বন আছে, তাহলে ধরে নিলাম X আছে। X এর সঙ্গে আমি যখন অক্সিজেন দিচ্ছি তৈরি করছে কি CO2 আর জল, তাই তো? তাহলে CO2 এর অ্যামাউন্ট কত আছে যে 1.32 গ্রাম। আবার অক্সিজেন হাইড্রোজেন, এখানে H2O এর ওয়েট কত আছে 2.7 গ্রাম। তাহলে এখানে আমাকে কার্বন বার করতে হবে। তাহলে 0.66 গ্রাম অফ কম্পাউন্ড কন্টেনিং কার্বন এন্ড হাইড্রোজেন, তার মানে আমাকে কার্বন বার করতে হবে। এখানে কার্বন কোথায় পাবো, যে CO2 এর মধ্যে আছে। তাহলে CO2 এর ওয়েটটা আগে বার করে নেব। CO2 এর ওয়েট কত 12 প্লাস 32 করলে 44 গ্রাম আসে। তাহলে আমি তো এটা লিখতেই পারি যে 44 গ্রাম CO2 তে 12 গ্রাম কার্বন কন্টেইন করছে। একে কত করছে, তাহলে 12/44। তাহলে এখানে কত দেওয়া আছে 1.32 তে 1.32 গ্রামে আছে 12/44 ইন্টু 1.32 গ্রাম। তাহলে এটা যদি আমি ক্যালকুলেট করি কত আসছে, এখানে করলে হচ্ছে গিয়ে 2 6 12 22 3 11 করলে কাটাকুটি করলে 0.36 গ্রাম আসছে। এরকম ভাবেই H2O এর মধ্যে হাইড্রোজেন আছে, তাহলে H2O এর ওয়েট কত, তাহলে 16 প্লাস 2 ইকুয়াল টু 18। তাহলে H2O এর ওয়েট কত 2 প্লাস 16 gives 18 গ্রাম। তাহলে 18 গ্রাম H2O আছে হচ্ছে গিয়ে 2 গ্রাম হাইড্রোজেন। তাহলে একে কত আছে, তাহলে 2/18। তাহলে 2.7 গ্রামে কত আছে, 2.7 গ্রামে আছে হচ্ছে গিয়ে 2/18 ইন্টু 2.7 মানে 1/9 9.3, ইট মিনস 0.3 গ্রাম। তাহলে এই 0.36, তাহলে এই 0.36 প্লাস যদি 0.3 করা হয় তাহলে কি 0.66 গ্রাম আসছে, যেটা এটার সঙ্গে ইকুয়াল।
0.66 গ্রাম, তাহলে এখানেও 0.66 গ্রাম। তাহলে বোঝা যাচ্ছে যে এটা ল অফ কনজারভেশন অফ মাস এই জিনিসটাকে প্রুভ করছে। নোট ডাউন করে নাও। চলো এরপরে আমরা দেখে নেব দ্য নেক্সট ল, দ্য ল অফ ডেফিনাইট প্রপোর্শন। চলো আমরা এই ডেফিনাইট প্রপোর্শনে কি বলেছে, আ পিওর কেমিক্যাল কম্পাউন্ড রিগার্ডলেস অফ ইটস সোর্স is always made up of same elements and combined together in a fixed proportion by weight। এই যে এই জিনিসটাই কি বলতে চেয়েছে আমরা সহজভাবে এক্সপ্লেন করে নেব। চলো এখানে আমরা নিয়ে নিলাম রেন ওয়াটার, সবার আগে রেন ওয়াটার নিলাম, তারপরে আমরা কি নেব, ট্যাপ ওয়াটার, এরপরে নেব আমরা মিনারেল ওয়াটার। এই সবার মধ্যে বিভিন্ন জায়গা থেকে সোর্স আসছে, তার মানে একটা রেইন থেকে আসছে, একটা ট্যাপ ওয়াটার, একটা মিনারেল ওয়াটার। এখানে কি বলেছে, আ পিওর কেমিক্যাল কম্পাউন্ড ওয়াটার, ওয়াটারের ফর্মুলা কি, এখানেও H2O, এখানেও H2O, এখানেও H2O। এই H2O এর মধ্যে হাইড্রোজেন আর অক্সিজেন আছে সবার মধ্যে। এই H2O এর মধ্যে হাইড্রোজেন আর অক্সিজেন সব কটার মধ্যে আছে। এবার এখানে কি বলেছে, রিগার্ডলেস অফ ইটস সোর্স, কোথা থেকে পাওয়া যাচ্ছে সেটা জানার দরকার নেই বা সেটাকে আমরা প্রায়োরিটাইজড করব না। তাহলে রেন ওয়াটার থেকেই পাওয়া যাক, যে ট্যাপ ওয়াটার থেকেই পাওয়া যাক বা মিনারেল ওয়াটার থেকেই পাওয়া যাক, যে কোনোখান থেকে পাওয়া যাক, যে কোনোখান থেকেই পাওয়া যাক, সেখানে কিন্তু আমরা ওয়াটারটা পাচ্ছি। তাহলে ওয়াটারের ফর্মুলা কি, H2O। তাহলে এরপরে কি বলেছে, সেম এলিমেন্টস কম্বাইন টুগেদার ইন আ ফিক্সড প্রপোর্শন। তার মানে এদের যদি বলা হয় রেশিও বার করা হয় হাইড্রোজেন ইজ টু অক্সিজেন, এরও যদি হাইড্রোজেন ইজ টু অক্সিজেন হয়, তাহলে হাইড্রোজেন এখানে কটা আছে, দুটো আছে। এখানে কটা আছে, অক্সিজেন মাস হিসেবে 16, এরও 2, এখানেও 16, এখানেও 2, এখানেও 16। এবার এটাকে যদি আমি কাটাকাটি করি তাহলে 1:8, 1:8, এখানেও 1:8। তাহলে এখানে বলেছে কি, পিওর কেমিক্যাল কম্পাউন্ড H2O, পিওর কেমিক্যাল কম্পাউন্ড রিগার্ডলেস অফ ইটস সোর্স, কোথা থেকে পাওয়া যাচ্ছে জানার একদম প্রয়োজন নেই বা আমরা প্রায়োরিটাইজ করব না। অলওয়েজ মেড আপ অফ সেম এলিমেন্টস, মানে দেখো এটাও H2O দিয়ে তৈরি, এটাও H2O দিয়ে তৈরি, আবার এটাও H2O দিয়ে তৈরি, তাহলে সেম এলিমেন্টস দিয়ে তৈরি হয়। কম্বাইন টুগেদার ইন আ ফিক্সড প্রপোর্শন বাই ওয়েট। তাহলে এদের ওয়েট যদি আমরা লিখি, তাহলে এদের যদি ওয়েট হয়, তাহলে এটা যদি হয় কাটাকুটি করলে সিম্পলিয়েস্ট রেশিওতে কত আসছে, এটারও 1:8, এটারও 1:8, এটারও 1:8। তাহলে আমরা এই ল থেকে যেটা বুঝলাম, রিগার্ডলেস অফ ইটস সোর্স অ্যান্ড নেচার, তার মানে আমরা কোথা থেকে পাচ্ছি সেটার থেকেও বড় কথা, যেটা থেকেই পাই না কেন আমরা ওয়াটারটাই পাচ্ছি, সেই ওয়াটারটার যে মাসের হিসাবে যে রেশিওটা হবে সেটা সবার ক্ষেত্রেই এক থাকবে, মানে ফিক্স থাকবে। সেই ফিক্সড নাম্বারটাই এখানে এই ল অফ ডেফিনিট প্রপোর্শনে বোঝাতে চেয়েছে। তোমরা এটা নোট ডাউন করে নাও। তো আমরা তো ল অফ ডেফিনিট প্রপোর্শন পড়ে নিলাম, এরপরে আমরা এর রেসপেক্টে ম্যাথ করব এবং সেটাকে এক্সিকিউট করব। এখানে কি অঙ্কটা দেওয়া আছে, 0.243 গ্রাম অফ ম্যাগনেসিয়াম অন বার্নিং উইথ অক্সিজেন yields 0.403 গ্রাম অফ ম্যাগনেসিয়াম অক্সাইড। এবার এটা এক্সপেরিমেন্ট 1 আর এক্সপেরিমেন্ট 2 তে দেওয়া আছে একই জিনিস, কিন্তু ভ্যালুগুলো আলাদা। ঠিক এই জিনিসটা যেরকম দেওয়া আছে, এই এক্সপেরিমেন্ট 1 এক্সপেরিমেন্ট 2 করে এইভাবেই ডেফিনিট প্রপোর্শনের ম্যাথসগুলো হয় এবং সেটাকে প্রুফ করতে দেবে এই দুটো দ্য ল অফ ডেফিনিট প্রপোর্শনকে মানছে কিনা। চলো এটাকে আমরা সহজে করার চেষ্টা করব। প্রথম কথা, আমাদের রিঅ্যাকশন লিখে নিতে হবে, ম্যাগনেসিয়াম প্লাস অক্সিজেন গিভস MgO। এখানে ব্যালেন্স থাক না থাক আমার অতটা অসুবিধা হবে না। এখানে কি আছে, ম্যাগনেসিয়াম আছে, তাহলে ম্যাগনেসিয়াম, এখানে অক্সিজেন, এখানে MgO, এরকম ভাবে চারটা তৈরি করে নেব। আর এইখানে করব হচ্ছে গিয়ে এক্সপেরিমেন্ট 1 আর এখানে করব এক্সপেরিমেন্ট 2। এই এক্সপেরিমেন্ট 1 আর এক্সপেরিমেন্ট 2 এর মধ্যে ম্যাগনেসিয়াম কত আছে, 0.243, আর এদিকে প্রোডাক্টে MgO কতটা আছে, 0.403, আর এদিকে আছে হচ্ছে কি 0.182,
আর এদিকে হচ্ছে কি 0.302, এইখানেই আমরা গ্রাম লিখে নেবো। এটা কিন্তু গ্যাস না, এটা গ্রাম, এই গ্রাম এখানে হচ্ছে কি আমি লিখেও দিলাম গ্রাম। এইবার এইটার থেকে যদি আমি এখানে মাইনাস দিই, মানে প্রোডাক্ট মাইনাস রিঅ্যাক্টেন্ট যদি আমি করি, তাহলে আমার এই অক্সিজেনটা বেরিয়ে যাবে। এখানে অক্সিজেন কত বেরোবে? এখানে অক্সিজেন বেরোবে 0.16, আর এখানে 0.12, তাহলে এখানে ম্যাগনেসিয়ামের এতটা আছে, এটাও ম্যাগনেসিয়ামের এক্সপেরিমেন্ট 2তে, এটা বেরিয়ে গেল আমাদের অক্সিজেন, এটাও বেরিয়ে গেল। এইবার আমরা এরকমভাবে লিখবো ম্যাগনেসিয়াম অ্যান্ড অক্সিজেন রেশিও বার করবো। ম্যাগনেসিয়াম আর অক্সিজেন লিখে এখানে এক্সপেরিমেন্ট কি লিখতে হবে? 1, তাহলে 0.243 আর 0.16, এটাকে যদি অ্যাপ্রক্সিমেট ওই 3:2 ধরা যেতে পারে। এখানে এক্সপেরিমেন্ট 2 যদি আমি দেখি, এক্সপেরিমেন্ট 2তেও কত আসছে? 0.182, আর এখানে হচ্ছে গিয়ে 0.302। এটাও যদি ক্যালকুলেট করি, এটাও ওই 3/2, মানে যদি ডেসিমেলে কনভার্ট করি তাহলে দুটোর রেশিওই তাহলে কত আসছে? 1.5 সামথিং। তো এইভাবে আমাদের তাহলে এই দুটো এক্সপেরিমেন্টে কি ল অফ ডেফিনিট প্রপোর্শনকে ফলো করছে। তো এইভাবে আমরা ম্যাথস করে আমরা ইজিলি বলতে পারি ইটস ওবে দ্য ডেফিনিট প্রপোর্শন। লিখে নাও। ফার্স্ট অঙ্কটা আমরা করার পরে আমরা সেকেন্ড অঙ্কটা দেখব। এটাও একটা প্রবাবিলিটি যে এগুলো বোর্ড পরীক্ষায় খুব আসে। চলো আমরা দেখে নিই এখানে কি বলেছে। 1.375 গ্রাম অফ কপার অক্সাইড গিভ 1.098 গ্রাম অফ কপার when reduced in a current of hydrogen. And experiment 2 বলেছে 1.476 গ্রাম অফ কিউপ্রিক অক্সাইড gave 1.179 গ্রাম অফ কপার when reduction. এইবার এই দুটোকে আমাকে বলতে হবে এরা ডেফিনিট প্রপোর্শন মানছে কিনা। চলো আমরা ক্যালকুলেশন শুরু করি। তাহলে আমার কাছে কপার অক্সাইড কতটা আছে? কপার অক্সাইড আছে হচ্ছে গিয়ে 1.375 গ্রাম। তাহলে আমার কাছে কপার কতটা আছে? কপার আছে হচ্ছে গিয়ে 1.098 গ্রাম। তাহলে আমার কাছে কপার অক্সাইড, তার মানে 1.375 গ্রাম কপার অক্সাইড আছে হচ্ছে গিয়ে কত না 1.098 গ্রাম কপার আছে। তাহলে 1 এ কত আছে? কপার অক্সাইড জাস্ট ইউনিটারি মেথড, 1.098 গ্রাম ডিভাইডেড বাই 1.375 গ্রাম। তো কপার এবার 100 এ কত আছে? পার্সেন্টেজ বার করব। তাহলে পার্সেন্টেজে কত আছে? তাহলে 1.098 ডিভাইডেড বাই 1.375 গ্রাম ইন্টু 100। এবার এটাকে যদি আমি ক্যালকুলেট করি, পয়েন্ট পয়েন্ট এখান থেকে কেটে যাবে, এখান থেকে 98, এখান থেকে 7, এটা হচ্ছে কি এবার এখানে হচ্ছে কি 79.86, 100 ইন্টু করলে 79.86 পার্সেন্টেজ বেরোচ্ছে। এইবার এখান থেকে আমার ফার্স্ট এক্সপেরিমেন্টেরটা বেরিয়ে গেল। এবার সেকেন্ড এক্সপেরিমেন্টে কি আছে? সেকেন্ড এক্সপেরিমেন্টে ইন এক্সপেরিমেন্ট 2, এক্সপেরিমেন্ট 2তে কি আছে যে এখানে কিউপ্রিক অক্সাইড কতটা আছে? যে 1.476 আছে। তার মধ্যে থেকে কপার কতটা রিডিউস হয়েছে? এখানে 1.179 গ্রাম। তো এখানে কপার অক্সাইড, তাহলে কিউপ্রিক অক্সাইড 1.476 cupric oxide presents 1.179 গ্রাম অফ কপার। তাহলে 1 এ কত আছে? তাহলে 1.179 ডিভাইডেড বাই 1.476 গ্রাম।
তাহলে এটাতে কত আছে, তাহলে এটাতে 100-এ আছে হচ্ছে গিয়ে তাহলে 1.179 y 1.476, তো এত গ্রাম ইন্টু 100। এবার এটাকে যদি আমি ক্যালকুলেট করি, ক্যালকুলেট করলে আমার কাছে কত আসছে, ক্যালকুলেট করলে এখান থেকে এটা 7, এখান থেকে 79.89 এত পার্সেন্ট আসছে। এবার এখান থেকে যদি এখানে কি বার করেছে, এখানে এটা তাহলে হচ্ছে গিয়ে 79.86, তাহলে 100 থেকে যদি আমি মাইনাস দিই তাহলে কত আসবে, তাহলে হচ্ছে এখানে 79 মানে 80 মানে হচ্ছে গিয়ে ওই 20.14, আর এখানে কত আসছে, যদি এখান থেকে 100 মাইনাস দিই তাহলে 100 মাইনাস 79.89 ওই অ্যাপ্রক্সিমেটলি 20.11। তাহলে এইভাবে আমরা, এটা কি বেরোলো, এটা অক্সিজেন বেরিয়ে গেল। তো এইভাবে আমরা ল অফ ডেফিনিট প্রপোর্শন আমরা ইজিলি প্রুফ করে দিলাম। তাহলে প্রথমে আমরা কি করলাম, এক্সপেরিমেন্ট 1-এ দেখো 1.375 গ্রাম কপার অক্সাইড থেকে কপারটা আছে, তাহলে একে কত আছে, তাহলে 100-তে কত আছে ইজিলি বার করে নিলাম। ঠিক সেম ভাবে আমরা কিউপ্রিক অক্সাইডেরটাও বার করে নিলাম। তারপরে 100 থেকে যদি আমরা এটা মাইনাস দিয়ে দিই তাহলে দেখো দুটোই ইকুয়াল আসছে। তাহলে এখান থেকেই বোঝা যাচ্ছে ইট শোজ দ্যাট ল অফ ডেফিনাইট প্রপোর্শন। চলো নোট ডাউন করে নাও। এবার আমরা পড়ে নেব দ্য ল অফ মাল্টিপল প্রপোর্শন। এতক্ষণ অবধি আমি ল অফ কনজারভেশন অফ মাস পড়িয়েছি, ল অফ ডেফিনাইট প্রপোর্শন পড়িয়েছি, এখন পড়ব দ্য ল অফ মাল্টিপল প্রপোর্শন। এটা 5 লজের 3 নম্বর লজ। তা 3 নম্বর লজে কি বলা হয়েছে, এখানে বলেছে যে when two elements combine to form two or more compounds, the weights of one of the element which combine with a fixed weight of the other bear a simple whole number ratio। তা এই যে লটা আছে, এই ল এর ইম্পর্টেন্ট পয়েন্ট কি, the two elements কম্বাইন টু ফর্ম, যখন তারা কম্বাইন হচ্ছে, কম্বাইন হওয়ার পরে কি করছে না, দুই বা তার বেশি যখন কম্পাউন্ড তৈরি করছে, তাদের যা ওয়েট হবে, তাদের যা ওয়েটের রেশিও হবে, সেটা কি হবে, ওয়ান অফ দ্য এলিমেন্টস মিনস তাদের মধ্যে একটা হুইচ কম্বাইন উইথ আ ফিক্সড ওয়েট। ফিক্সড ওয়েট মানে এটা কখনো চেঞ্জ হবে না, অন্য এলিমেন্টের সঙ্গে এটা কখনো চেঞ্জ হবে না। তাহলে যত এলিমেন্টই ওই দুটো বা ওই তিনটে কম্পাউন্ডই হোক না কেন, তাদের যে মাস সেটা সবসময় সেম থাকবে। আর আরেকটা যেটা থাকবে সেটা কি হবে, সিম্পল হোল নাম্বার রেশিওতে থাকবে। তা কথা বোঝা গেল? তো সেই রেসপেক্টে দাঁড়িয়ে আমরা কিছু এক্সপেরিমেন্ট করব। ধরে নিলাম আমি হাইড্রোজেন নিচ্ছি আর অক্সিজেন নিচ্ছি, দুটো এলিমেন্ট। এই দুটো এলিমেন্ট দিয়ে কি কি তৈরি করা যেতে পারে, একটা ডাইহাইড্রোজেন অক্সাইড যেটাকে কিনা আমরা জল বলে থাকি, আর আরেকটা হচ্ছে গিয়ে H2O2, এটাকে বলা হয় হাইড্রোজেন পার অক্সাইড। কি বলে এটাকে, হাইড্রোজেন পার অক্সাইড। এবার এইখানে এটাকে যদি আমি দেখি তাহলে হাইড্রোজেন এখানে আছে, রেশিওটা দেখি, এখানে অক্সিজেন আছে, এখানে H2O2, এখানে হাইড্রোজেন আছে, আবার এখানেও অক্সিজেন আছে। এবার হাইড্রোজেন এখানে কটা আছে, দুটো, এর মাস কত, 1। অক্সিজেন কটা আছে, একটা, এর মাস কত, 16। দেখো হাইড্রোজেন আর অক্সিজেন, তা এখানে হাইড্রোজেন কটা আছে, দুটো, এখানে মাস কত, একটা। অক্সিজেনের কত, অক্সিজেন হচ্ছে কি দুটো আছে, এর মাস 16। তাহলে এটা করলে কত আসছে, 2:16, আর এটা করলে আসছে হচ্ছে কি 2:32। এবার এদেরকে যদি কাটাকাটি করা হয় তাহলে এটা আসছে 1:8, এটা আসছে 1:16। তাহলে আমরা আরেকবার জিনিসটা দেখে নেব। when two elements combine to form two or more compound, এখানে দুটো তৈরি হয়েছে, পরে অন্য যদি রিয়াকশন দিই বা অন্য যদি কেমিক্যালস তৈরি করি তখন কিন্তু আমাদের দুটোর বেশিও হতে পারে। তো সেই রেসপেক্টে দাঁড়িয়ে এখানে দুটো তৈরি হয়েছে, the weights of the one of the element, তাদের মধ্যে যে একটার ওয়েট সেটা কি থাকবে, ফিক্সড। এই দেখো ফিক্সড আছে।
আরেকটা কি, বি আর আ সিম্পল হোল নাম্বার রেশিও, দেখো এটা হোল নাম্বার রেশিওতে আছে। তাহলে এইভাবে আমরা মাল্টিপল প্রপোর্শনটাও আমরা এখানে সহজভাবে বুঝে নিলাম। চলো নোট ডাউন করে নাও। আমরা দুটো এলিমেন্ট দিয়ে মাল্টিপল আমরা কম্পাউন্ড তৈরি করার চেষ্টা করব, তো সেটাও কিনা মাল্টিপল প্রপোর্শন মানছে কিনা সেটাও দেখবো। নোট ডাউন করে নাও। এইখানে আমাদের আরো একটা জিনিস আছে, এই জিনিসটায় আমরা কি দেখব, এখানে NO আছে, NO দিয়ে আমরা অনেক রকম এলিমেন্ট তৈরি করতে পারি, যেমন নাইট্রোজেন, এটা অক্সিজেন। তাহলে NO দিয়ে কি কি তৈরি হতে পারে, NO দিয়ে কি কি অক্সিজেন তৈরি হতে পারে, N2O, NO, N2O3, N2O4, N2O5, এগুলো তৈরি হতে পারে। তাহলে এখানে নাইট্রোজেন কতগুলো আছে, তাহলে এখানে নাইট্রোজেন আছে দুটো, তাহলে 2 × 14। তাহলে অক্সিজেন কটা আছে, অক্সিজেন আছে হচ্ছে কি একটা, তাহলে 16। তাহলে নাইট্রোজেন এখানে 14 একটা আছে, এখানে 16। তাহলে N2O3 কত আসছে, তাহলে 2 × 14, ইট মিনস 28, এটাও 28। তাহলে এটা কত আসছে, 3 × 16, 3 × 16 48। তাহলে N2 2 × 14 28 আসছে। তাহলে এখানে 4 × 16 64, আর এখানে N2O5 2 × 14 28, আর এখানে 5 × 16 80। তাহলে আমরা এখান থেকে কি পেলাম, কি তাহলে নাইট্রোজেন পেলাম কত, নাইট্রোজেন পেলাম এখানে 28, তাহলে এখানে 14, এখানে 28, এখানে 28, এখানে 28। তাহলে অক্সিজেন কত পাবো, অক্সিজেন এখানে 16 পেয়েছি, এখানেও 16 পেয়েছি, এখানেও 48 পেয়েছি, এখানে 64 পেয়েছি, তাহলে এখানে 80 পেয়েছি। তাহলে এই লটা কি মানছে, না মানছে না। তাহলে এটা মাল্টিপল প্রপোর্শন কি হচ্ছে, হচ্ছে না। যদি তোমরা এটা করে থাকো তাহলে একদম ভুল। কেন মানছে সেটাও আমরা দেখবো। দেখো এখানে 14 আছে, ইদার এটাকে ডাবল করব বা এগুলোকে সবকটাকে হাফ করে কেটে দেবো যাতে 14 আসে। তাহলে এখানে দেখো সবাই 28 আছে, তাহলে এটাকে শুধু আমি যদি ডবল করি, তাহলে এটাকে ডবল করলে এটাকেও ডবল করতে হবে। তাহলে এখানে × 2 যদি করি, তাহলে এখানে × 2 করো, তাহলে এখানে কত আসছে, এটাও 28 আসছে, এটা 32 হচ্ছে। তাহলে দেখো সবকটা সেম, মানে প্রথম এলিমেন্টটা ফিক্সড হোল নাম্বার রেশিওতে থাকছে, ফিক্সড ওয়েটে থাকছে। আরেকটা কি হচ্ছে, অক্সিজেনটা সেটা সিম্পল হোল নাম্বার রেশিওতে থাকছে। একটা থাকছে ফিক্সে, একটা থাকছে হোল নাম্বার রেশিওতে, 16 32 48 64 80। বোঝা গেল জিনিসটা। তাহলে আগেরটাই দেখেছিলাম দুটো এলিমেন্ট দিয়ে আমরা দুটো মাত্র কম্পাউন্ড তৈরি করেছিলাম, এখানে আমরা দুটো এলিমেন্ট দিয়ে মাল্টিপল কম্পাউন্ড তৈরি করে দেখালাম যে সেটাও মাল্টিপল প্রপোর্শন মানছে কিনা। নোট ডাউন করে নাও, তারপরে আমরা অঙ্ক করব। তো আমরা মাল্টিপল প্রপোর্শনের এবার একটা অ্যাপ্লিকেশন দেখব। অ্যাপ্লিকেশনে এখানে একটা ম্যাথস আছে, এই ম্যাথসে এখানে কি বলা হয়েছে, তো ম্যাথসে বলা হয়েছে কার্বন আর অক্সিজেন আছে, তো কার্বন and oxygen are known to form two compounds. The carbon content in one of these is 42.9%, while other is 27.3%. Show the data is obey the law of multiple proportion. তাহলে এখানে কার্বন কতটা আছে, 42.8%, 42.9%। এখানে অক্সিজেন কতটা থাকবে, তাহলে 100 - 42.9 করলে আমার বেরিয়ে যাবে, করলে কত আসছে, ওই 57.1 মতো। তাহলে এখানে আরেকটাই কি আছে, আরেকটাই হচ্ছে কি কার্বন কতটা আছে, আরেকটাই কার্বন আছে হচ্ছে কি 27.3%। তাহলে এখানে অক্সিজেন কতটা আছে, অক্সিজেন আছে হচ্ছে কি 100 - 27.3 যদি আমি ক্যালকুলেট করি, তাহলে এখানে আসছে কি 72 27 কে, হ্যাঁ, আর এখানে হচ্ছে কি 72.7, তাহলে 72.7, তাহলে এতটা আছে। তাহলে এটা হয়ে গেল অক্সিজেন, এটাও আমার কাছে অক্সিজেন বেরিয়ে গেল। তাহলে এখানে দেখ, এখানে 57.1 ডিভাইডেড বাই যদি 42.9 করি, তাহলে আমার কত আসছে,
তাহলে এখানে এটা আসছে 42.9 হচ্ছে গিয়ে 42 মানে 1 দিয়ে যাবে, আর এখানে হচ্ছে কি এখানে 0.3 মতো আসবে। আর এখানটায় দেখো এখানে তাহলে যদি আমি 72 আর এখানে 0.7 ডিভাইডেড বাই 27 করি 0.3, যদি আমি অ্যাপ্রক্সিমেট ক্যালকুলেট করি 50, হ্যাঁ এখানে হচ্ছে গিয়ে তো 2.6 আসছে। তাহলে এরকম এটা হচ্ছে গিয়ে হোল নাম্বার রেশিওতে আসছে। তাহলে 1:3 আর 2:6, তার মানে কি যদি আমি রেশিওতে কনভার্ট করি 1.3 আর 2.6, এটাকে যদি আমি রেশিওতে কনভার্ট করি তখন কি হবে, তখন 2.6 কাটাকাটি করলে এখানে 1:2 রেশিও। তাহলে এখানে মাল্টিপল প্রপোর্শনটা প্রুফ করছে। তাহলে এইভাবেই আমরা ইজিলি বার করে নিতে পারবো এই জিনিসটা ল অফ মাল্টিপল প্রপোর্শন ফলো করছে কিনা। চলো নোট ডাউন করে নাও। চলো আমরা মাল্টিপল প্রপোর্শনের একটা অঙ্ক দেখে নিই। এখানে কি বলেছে, ইফ আ সার্টেন অক্সাইড N2 weighing 11 গ্রাম yields 5.6 লিটার অফ নাইট্রোজেন। তো এইখানে কি আমাকে করতে হবে, তাহলে আমাকে এনটিপি বলে দিয়েছে। তাহলে এনটিপি মানে কত, এনটিপি মানে হচ্ছে কি 22.4 লিটার। তাহলে 22.4 লিটারে আছে কত 5.6, তাহলে একে কত আছে 5.6 ডিভাইডেড বাই 22.4। তাহলে আমাদের N2 মানে 28 গ্রামে কত আছে 5.6 ডিভাইডেড বাই 22.4 ইন্টু 28। তো এখানে 4 6 24 বা 4 ইকুয়াল টু হচ্ছে গিয়ে 4 আসছে 4 7, তাহলে 7 গ্রাম আসছে। এই 7 গ্রামটা কি 7 গ্রাম নাইট্রোজেন আছে। তাহলে অক্সিজেন কত আছে 11 গ্রাম থেকে বার করলেই আমার বেরিয়ে যাবে। তাহলে O2 ইকুয়াল টু 11 মাইনাস 7, তাহলে কত আছে অক্সিজেন 4 গ্রাম। তাহলে ফার্স্টটার বেরিয়ে গেল হচ্ছে কি 4 গ্রাম অক্সিজেন আর 7 গ্রাম নাইট্রোজেন আছে। এবার সেক্ষেত্রে দাঁড়িয়ে নেক্সটটা কি বলেছে, another oxide of N2 weighing 15 gram yields the same volume of O2। তার মানে এখানে আমার কাছে একইভাবে লিখতে হবে 22.4 লিটার আছে হচ্ছে কি 5.6, তাহলে একে কত আছে 5.6 ডিভাইডেড বাই 22.4। তাহলে অক্সিজেন বলেছে সেম, তাহলে 32 গ্রাম। তাহলে 32 গ্রামে কত আছে 5.6 ডিভাইডেড বাই 22.4 ইন্টু 32। তাহলে এখানে করলে কত আসবে 5 6, এখানে কাটাকাটি করলে 4 4 8 যা, তাহলে এটা কি বেরোলো 8 গ্রাম অক্সিজেন বেরোলো। তাহলে নাইট্রোজেন কতটা আছে, এখানে নাইট্রোজেন আছে 15, তাহলে নাইট্রোজেন বার করতে গেলে এখানে 15 মাইনাস 8, তাহলে কত আসছে 7 গ্রাম। তাহলে এখানে দেখ এখানেও নাইট্রোজেন কত আসছে 7 গ্রাম, এখানেও 7 গ্রাম। তাহলে ফার্স্ট এক্সপেরিমেন্ট আর সেকেন্ড এক্সপেরিমেন্ট, তাহলে এন আর এখানে অক্সিজেন, এখানে এন এখানে অক্সিজেন, এর রেশিও কত, এটা হচ্ছে কি ফার্স্ট এক্সপেরিমেন্টের 7 গ্রাম আর এটা হচ্ছে গিয়ে 4 গ্রাম। আবার নাইট্রোজেন এটার কত, নাইট্রোজেন এখানে হচ্ছে গিয়ে 7 গ্রাম বেরিয়েছে, তাহলে 7 আর এটা কত, এটা বেরোলো হচ্ছে গিয়ে 8 গ্রাম। তাহলে এটা হচ্ছে গিয়ে দেখ ফার্স্টটা সেম আর এটা হোল নাম্বার রেশিওতে আছে। তাহলে এই জিনিসটা ল অফ মাল্টিপল প্রপোর্শনকে ফলো করছে। নোট ডাউন করে নাও। তারপরে আমরা চলে আসবো এই 5টা লয়ের মধ্যে থেকে আরো একটা ইম্পর্টেন্ট ল। এটা যদিও 5টা লয়ের মধ্যে পড়ে না, কারণ এনসিইআরটিতে এই লয়ের কোনো রকম ভাবে কিছু বলা নেই, কিন্তু আমাকে এই চ্যাপ্টারটা পড়তে গেলে এই ল খুবই ইম্পর্টেন্ট। তো সুতরাং যারা আইএসসি আছে বা ওয়েস্ট বেঙ্গল বোর্ড আছো তাদের তো আছেই এখানে এই লটা, কিন্তু যারা সিবিএসসি বোর্ড আছে তাদের জন্য এখানে ইম্পর্টেন্ট, কারণ কম্পিটিশন লেভেল এক্সামে এই অঙ্কগুলো আসতে পারে।
এর বেসিসে অঙ্কগুলো আসতে পারে। তো চলো আমরা দেখে নিই ল অফ রেসিপ্রোকালে কি বলেছে। বলেছে দ্য ল স্টেটস when two different element A and B separately combine with the same weight of the third element C। চলো দেখা যাক, এখানে ধরে নিলাম একটা কার্বন আছে, এখানে সালফার আছে, এখানে অক্সিজেন আছে। যখন কার্বন সালফারের সঙ্গে বন্ড করছে তৈরি হচ্ছে কি CH2। আবার সালফার যখন অক্সিজেনের সঙ্গে বন্ড করছে তৈরি হলো কি SO2। আবার কার্বন যখন অক্সিজেনের সঙ্গে বন্ড করছে তখন হয়ে গেল কি CO2। চলো তাদের মাসের রেশিও দেখে নিই। তাহলে সালফার আর অক্সিজেনের, তাহলে সালফার কত আছে, তাহলে সালফার আছে হচ্ছে কি 32, আর এখানে অক্সিজেন কত আছে, তাহলে 32 গ্রাম। চলো আমরা দেখে নিই সালফার আর অক্সিজেনের রেশিও কতটা। তাহলে সালফার কত আছে 32, তাহলে অক্সিজেনের ওয়েট কত 16, তাহলে 16 টু কত 32, তাহলে কাটাকাটি করলে কত আসে 1:1। আবার এখানে দেখো CO2 আছে, CO2 কি, তাহলে কার্বন আর অক্সিজেন, তাহলে কতটা আছে এখানে 12 গ্রাম। তাহলে অক্সিজেন কত আছে 2 × 16, তার মানে 32। তো আমরা CH2 টা দেখে নেব, কার্বন আর সালফার CH2, তার মানে বলতে গেলে এখানে কার্বন আছে 12, এটা আছে 64, কারণ সালফারের 32 ওয়েট। এবার আমরা লটা কি করব, দ্য ল স্টেটস when two different element A and B separately combine with the same weight, the third element C, the ratio in which they do so will be the same or simple multiple of the ratio in which A and B directly combine with each other। তাহলে দেখো কার্বন আর কার্বনের ওয়েট কত 12 গ্রাম, এখানেও আছে 12 গ্রাম। তাহলে সালফারটা দেখো, সালফার এখানে কত 64, এখানে দেখো 32, আবার এটার সঙ্গে দেখো 32, তাহলে সেম হতে পারে বা এখানে সিম্পল মাল্টিপলে থাকতে পারে। এই যে থার্ড এলিমেন্টের সঙ্গে যে অ্যাড হচ্ছে তাদের মধ্যে কি হচ্ছে, সেকেন্ড অ্যাটমিক নেমটা আছে তা অক্সিজেন, তাদের যে অ্যাটমিক ওয়েট ইদার সেম থাকতে পারে আবার এদের সিম্পল মাল্টিপলে থাকতে পারে থার্ড এর সাথে। তাহলে 32:32 হতে পারে বা 32:64 হতে পারে, ডাইরেক্টলি কম্বাইন্ড উইথ দ্য ইচ আদার। তাহলে প্রত্যেকের সঙ্গে কানেক্টেড। এইভাবে রেসিপ্রোকাল লটা আমরা বলতে পারি। তো এইখানে এই জিনিসটা দিয়ে আমরা প্রুফ করে দিলাম যে ল অফ রেসিপ্রোকাল। তাহলে এই জিনিসটা নোট ডাউন করে নাও, তারপরে এর বেসিসে আমরা নিউমেরিক্যালস করব। তাহলে ল অফ রেসিপ্রোকালের একটা এক্সাম্পলস আমরা দেখে নেব। এখানে কি বলেছে, শো দ্যাট ইট ওবে ল অফ রেসিপ্রোকাল। এখানে কি বলে দিয়েছে, H2S contain 94.11% সালফার, তাহলে H2O contains 11.11% হাইড্রোজেন, তাহলে SO2 contains 50% অফ অক্সিজেন। তাহলে এইখানে আমাদের কি কি তিনটে জিনিস পেলাম, হাইড্রোজেন, সালফার আর অক্সিজেন। এইটা কি করলে হবে H2S, এটাকে করলে কত হবে SO2, আর এটাকে করলে হবে H2O। এইবার আমরা SO2 contains 50% অফ অক্সিজেন এখানে তো বলেছে, সবার আগে আমরা এটাকে ধরবো। তাহলে H2S contain 94.11% সালফার, তাহলে হাইড্রোজেন কতটা আছে, তাহলে H2S এ হাইড্রোজেন আছে কতটা, তাহলে 100 থেকে মাইনাস দিলেই বাদ বাকিটা বেরিয়ে যাবে 94.11। তাহলে এখানে আসছে কত, এখানে 5.89। তাহলে যদি হাইড্রোজেন আর সালফারের যদি রেশিও বার করা যায়, তাহলে সালফারেরটা এখানে কত বলেছে, সালফারেরটা 94.11, তাহলে হাইড্রোজেনেরটা কত বেরোলো 5.89। তাহলে রেশিও করলে কত আসছে, রেশিও করলে 6, হ্যাঁ এখানে হচ্ছে কি ধরো এই 1:16, প্রায় অ্যাপ্রক্সিমেট ধরলাম। এবার সেকেন্ডটাই কি বলেছে, H2O contains 11.11%, তাহলে 11.11% কি হাইড্রোজেন, তাহলে অক্সিজেন কতটা আছে, তাহলে অক্সিজেন আছে 100 মাইনাস 11.11, তাহলে এইটা আমার কি কাছে কি বেরিয়ে গেল, এটা আমার কাছে বেরিয়ে গেল হচ্ছে গিয়ে 88.89 গ্রাম অক্সিজেন।
তাহলে আমার কাছে এই হাইড্রোজেনে আমার কাছে কি আছে, হাইড্রোজেনে আছে হচ্ছে গিয়ে এত অ্যামাউন্ট আছে 88.89 গ্রাম অক্সিজেন আছে। তাহলে এইখানে SO2 কন্টেন্স 50% অক্সিজেন। তাহলে SO2 কন্টেন্স 50% অক্সিজেন বলতে তাহলে এখানে কি 100 থেকে যদি আমি মাইনাস দিই 50, তাহলে 50 গ্রাম কত বেরোলো, সালফার বেরোলো। তাহলে এই 50 গ্রাম সালফার ওই কত গ্রাম অক্সিজেনের সাথে রিঅ্যাক্ট করলে কি হবে, তার মানে 50 ডিভাইডেড বাই 50 ইন্টু 88.89। তাহলে 50 কেটে গেলে কত হবে, 88.89। এবার এর রেশিওটা এটা কি বেরোলো, এটা বেরোলো সালফার, আর ওইদিকে কি বেরোবে, ওখানে আমাদের কি দরকার, এখানে হাইড্রোজেনের আছে হচ্ছে কি 11.11%। তাহলে এখানে হাইড্রোজেন আর সালফারের রেশিও তাহলে কত হচ্ছে, হাইড্রোজেন আর সালফারের রেশিও এখানে হাইড্রোজেন কত আছে 11.11 আর এখানে সালফার কত 88.89। তাহলে কাটাকাটি যদি করি তাহলে ওই 1:8 এর রেসপেক্টে বেরোচ্ছে। তাহলে দেখ এখানে হচ্ছে কি 1, এটা যদি 2 হয় তাহলে দেখ ফার্স্ট এরটা ফিক্সড আর সেকেন্ড এরটা মাল্টিপেলে রয়েছে, মানে এখানে হচ্ছে গিয়ে হোল নাম্বার রেশিওতে রয়েছে। তাহলে আমরা এই জিনিসটা থেকে কি বুঝতে পারি যে এটা ল অফ রেসিপ্রোকাল ফলো করছে। নোট করে নাও। তো চলো আমরা গে-লুসাক্স লটা দেখে নিই। তা গে-লুসাক্স লতে কি বলেছে যে whenever gases react together, যখন গ্যাসগুলো রিঅ্যাক্ট করছে they do so in volumes in which bear a simple ratio to another। তাহলে ভলিউম কি হচ্ছে, সিম্পল রেশিওতে থাকবে একে অপরের সাথে, and also to the volume of the products। If these are the gaseous form, the measurements of all the volume, যদি এটা গ্যাসিয়াস ফর্মে থাকে তাহলে এটা আন্ডার সিমিলার কন্ডিশন অফ টেম্পারেচার এন্ড প্রেসার মেনটেন করতেই হবে। দেখো একটা এক্সাম্পল দিয়ে বুঝলে হয়তো সুবিধা হবে। ধরো হাইড্রোজেন গ্যাস আছে, এবার আমি অক্সিজেনের সঙ্গে রিঅ্যাক্ট করালাম, তৈরি হলো কি যে H2O তৈরি হলো, ঠিক আছে। আবার আরেকটা দেখো হাইড্রোজেন আরেকটা কিসের সঙ্গে রিঅ্যাক্ট করালাম, Cl2 এর সাথে, তৈরি হলো কি 2HCl। আবার আরেকটা রিঅ্যাকশন দেখো N2 প্লাস H2 gives NH3। সবার আগে আমাকে কি করতে হবে, ব্যালেন্স করতে হবে। ব্যালেন্স দেখো আছে কিনা, এটা ব্যালেন্স করে রেখেছি। এটা কি ব্যালেন্স আছে না, এটা ব্যালেন্স নেই। তাহলে এখানে করলে আমার ব্যালেন্স হয়ে যাচ্ছে। তাহলে এই জায়গাটায় তাহলে 2 এখানে 3 দিলে ব্যালেন্স হয়ে যাচ্ছে। এবার এটা কত ভলিউম আছে, এটা আছে 2 ভলিউম। তাহলে এটা কত ভলিউম আছে, কিছু নেই মানে 1 ভলিউম আছে। এটা রিঅ্যাক্ট করলে কত আসছে, 2 + 1 3 ভলিউম হওয়ার কথা, হচ্ছে না। কত ভলিউম, 2 ভলিউম। আবার এইখানে দেখো এখানে কোনো ভলিউম আছে, এখানে দেখো এখানে 1 ভলিউম আছে, এটাও 1 ভলিউম, এটা হয়ে যাচ্ছে 2 ভলিউম, ঠিক। আবার এটার সঙ্গে দেখো 1 ভলিউম নাইট্রোজেন 3 ভলিউম হাইড্রোজেনের সাথে রিঅ্যাক্ট করেছে। তাহলে প্রোডাক্ট কি তৈরি করছে, 3 + 1 4 তৈরি করার কথা, কিন্তু হচ্ছে না। কত না, 2 ভলিউম। একটা সহজে যদি আমি তোমাকে বোঝাতে চাই, ধরো তোমার বিরিয়ানি খেতে পছন্দ, এবার তুমি 1 প্লেট খেতে পারবে, 2 প্লেট খেতে পারবে, 10 প্লেট তো একসাথে দিয়ে দিলে খেতে পারবে না তুমি। তো তোমার যে হিসাব অনুযায়ী তুমি খাবে, কেউ 1 প্লেট খায়, কেউ হাফ প্লেট খায়, কেউ 2 প্লেটও খায়, কেউ একসাথে 10 প্লেট খেতে পারে না। তো তারা প্রত্যেকের ক্যাপাবিলিটি অনুযায়ী খায়। তো এখানেও তাই, এখানে আমি যে অনেক পরিমাণে দিয়ে দিল এরা যে রিঅ্যাক্ট করবে সেরকম নয়। এখানে কি 2 ভলিউমের সঙ্গে 1 ভলিউম রিঅ্যাক্ট করলে এখানে কত তৈরি হচ্ছে না, 2 ভলিউম তৈরি হচ্ছে। তাহলে এখানে কি বলেছে, এখানে বলেছে যে ভলিউমের সঙ্গে সিম্পল রেশিওতে থাকবে অ্যানাদারটা, আরেকটা কি হবে সিম্পল রেশিও, মানে 2 ভলিউম হাইড্রোজেন 1 ভলিউম অক্সিজেনের সঙ্গে সমান। আবার 2 ভলিউম হাইড্রোজেন 2 ভলিউম ক্লোরিনের সাথে সমান। আবার 1 ভলিউম যে নাইট্রোজেন সেটা কিনা 3 ভলিউমের সঙ্গে 3 ভলিউম হাইড্রোজেনের সঙ্গে সমান। কিন্তু এখানে কি বলেছে, তারপরে বলেছে যে সিম্পল রেশিও অফ দ্য অ্যানাদার অ্যান্ড অলসো দ্য ভলিউম অফ দ্য প্রোডাক্ট
প্রোডাক্টের সঙ্গেও তাদের কি হচ্ছে সিম্পল রেশিওতে থাকবে। যদি সেটা গ্যাসিয়াস ফর্মে হয় তাহলে টেম্পারেচার অ্যান্ড প্রেশার সেম কন্ডিশনে থাকতে হবে। এই জিনিসটাই গেই-লুসাক্স বলে গেছিল। চলো আমরা নোট ডাউন করে নিই। চলো আমরা লাস্ট ল দ্য অ্যাভোগাড্রোস ল সম্পর্কে আমরা জেনে নিই। তা অ্যাভোগাড্রোতে কি বলেছে, আশা করি তোমরা সবাই জানো অ্যাভোগাড্রোতে কি বলা হয়েছে। চলো আমরা তাও দেখে নিই যে আন্ডার সিমিলার কন্ডিশন অফ টেম্পারেচার অ্যান্ড প্রেশার ইকুয়াল ভলিউম অফ অল গ্যাসেস কন্টেন ইকুয়াল নাম্বার অফ মলিকিউলস। তাহলে এখানে কন্ডিশন কি দিয়েছে, সেম টেম্পারেচার অ্যান্ড প্রেশার থাকতে হবে। সেম টেম্পারেচার আর প্রেশার থাকলে যে এখানে গ্যাসিয়াস মলিকিউলস গুলো আছে তারা সবসময় একই মলিকিউল ক্যারি করবে। মানে অক্সিজেন ওই সেম টেম্পারেচার অ্যান্ড প্রেশারে 6.022 ইন্টু 10⁻23 পার্টিকেলস প্রেজেন্ট থাকে। আবার N2ও ওই একই পার্টিকেলস ফলো করে। তাহলে সেম কন্ডিশন অ্যান্ড প্রেশারে ইকুয়াল ভলিউম যে কোনো গ্যাস আমাকে দিয়ে দেওয়া হোক, তারা কিন্তু তাদের মধ্যে এই মলিকিউলসটা প্রেজেন্ট থাকবেই। এই জিনিসটা কে বলেছিল, অ্যাভোগাড্রো। চলো আমরা নোট ডাউন করে নিই। এইভাবে তাহলে এই লটা আমাকে কে বলেছিল, এই লটা বলেছিল অ্যাভোগাড্রোস ল, যে সমস্ত সেম টেম্পারেচার অ্যান্ড তাহলে আমাদের অ্যাভোগাড্রো ল থেকে কি জানা গেল, সেম টেম্পারেচার অ্যান্ড প্রেশারে যদি ইকুয়াল ভলিউমে যে কোনো গ্যাস দিয়ে দেওয়া হয় তার মধ্যে 6.022 ইন্টু 10⁻23 পার্টিকেলস প্রেজেন্ট থাকবে। তো এইভাবেই আমরা 5টা ল করে এবং তাদের অ্যাপ্লিকেশন করে এই ল অফ ডেফিনিট প্রপোর্শন, ল অফ মাল্টিপল প্রপোর্শন, রেসিপ্রোকাল, আর এখান থেকে অ্যাভোগাড্রোস ল আর গেই-লুসাক্স ল, এইগুলো করে আমরা এই পুরো টপিকটাকে কমপ্লিট করলাম। এর পরের ভিডিওতে আমরা করব স্টয়চিওমেট্রিক ক্যালকুলেশন আর কনসেন্ট্রেশন বেসিসে যে সমস্ত অঙ্কগুলো আসে তাদের ফর্মুলা এবং তাদের ইউজেস আর তাদের অ্যাপ্লিকেশন। চলো এটা আমরা নোট ডাউন করে নিই।